নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৃণাল কান্তি মণ্ডল মহাশয়, যিনি কবিতার বই প্রকাশ করেছেন নির্বাণ বুকসের তরফ থেকে। কবিতাই তার প্রাণের আরাম, কবিতাই তার অব্যক্ত কথাগুলো বলার মাধ্যম। আজ তাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। আপনাকে আলাপ টিভিতে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনার ছোটোবেলা তো মুর্শিদাবাদে কেটেছে, কেমন ছিল সেই সব দিন? ছোটোবেলা সত্যি খুব আনন্দ করেই কেটেছে। এখনকার বাচ্চারা সেই আনন্দ খুশির দিনগুলো কিন্তু পায় না, কারণ অনেকের ঘরে এখন সম্ভবত একটা করেই ছেলে বা মেয়ে হয়। এবং আমরা তখন ছোটোবেলায় দুই ভাই ছিলাম, গ্রামে গঞ্জে যে খেলাগুলো প্রচলিত খেলাগুলো, ডাংগুলি বা কবাডি, খোখো, এইসব নানান রকম খেলার সঙ্গে আমরা যুক্ত থাকতাম। ক্রিকেট, ফুটবল ওগুলো তো ছিলই। তো এখনকার প্রজন্ম তো সে খেলা খেলতে পায় না। ওরা এখন ঘরে বসে ল্যাপটপ, কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোনে নিজে নিজে 6 মারে, 4 মারে। ওগুলো কিন্তু কোনো লাভ হয় না, লস। কারণ বাচ্চাদের যে শারীরিক পরিশ্রম করে না, বাচ্চাগুলোর ফিটনেস ওই জন্য দিন দিন কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার ঘরেও আমার একটা ছেলে আছে, তো ওকেও আমি নিয়ে যেতে পারি না মাঠে নিয়মিতভাবে, বা ও নিজে যাওয়ারও চেষ্টা করে না, সারাদিন অ্যান্ড্রয়েড নিয়ে বসে থাকে। এগুলো আমার মনে হয় বর্তমান প্রজন্মের জন্য খুব ক্ষতিকারক দিক। আপনার লেখালেখি শুরু কিভাবে যদি একটু বলেন? লেখালেখি বলতে গেলে আমি যখন হাই স্কুলে পড়ি, ক্লাস সম্ভবত 6-7-এ, তখন থেকে আমি লিখতাম। কিন্তু কোনো দিন একটা এরকম অ্যাম্বিশন ছিল না যে আমি কোনো একটা বড় জায়গায় যাব বা আমার বই পাবলিশড হবে বা লোকজন পড়বে, এইরকম না। আমি নিজের জন্যই লিখতাম লিখতাম এবং সেই কাগজপত্রগুলো কোথায় রাখতাম তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। তো পরবর্তীকালে যখন বড় হলাম তখন মনে হলো লিখতে হয়, লিখবো। কিছু সঞ্চয় করে রেখেছিলাম, সবগুলো পাবলিশ করা সম্ভব হয়নি। তো প্রথম যে বইটা বেরালো আমার নির্বাণ বুকস থেকেই সেটা ফিরে পাওয়া। এরপরে আর একটা বেরিয়েছে সহচর পাবলিকেশন থেকে, তিলোত্তমা। আর একটা প্রজেক্টেরও কাজ করছি, দেখি কতদূর কী করা যায়। সদ্য প্রকাশিত হওয়া নির্বাণ বুকসের তরফ থেকে যে বইটি প্রকাশ পেয়েছে, এর কিছু অভিজ্ঞতা বা কতটা ভালো লাগছে সেটা আমাদের সঙ্গে যদি ভাগ করে নেন। আমার খুব ভালো লেগেছে। মানে আমি প্রথমে যে কবিতাগুলো লিখতাম, তো সেগুলো আমি বেশিরভাগই ফেসবুকে পোস্ট করতাম। তো আমার বন্ধুবান্ধবরা লাইক কমেন্ট করতো। তো আমার মনে হতো যে একটা যদি নিজস্ব বই হয় তো খুব ভালো হয়। তো চেষ্টা করতে করতে আমি নির্বাণ বুকসের সঙ্গে যোগাযোগ করি। তো ওনাদের খুব ব্যবহারও ভালো খুব, এবং নতুন লেখকদের প্রতি যে সহানুভূতি সেটা আমার খুব ভালো লেগেছে। যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা আমাদের সাথে কাজ করেছেন। তো খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আরও অনেক কাজ আমি নির্বাণ বুকসের সঙ্গে করতে চাই। আপনি বললেন যে ফেসবুকে লেখালেখি করতেন বা করেন। ফেসবুকে এসে কতটা সুবিধা হয়েছে যারা নতুন প্রজন্মের যারা লিখতে চায় তাদের কতটা সুবিধা হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, ফেসবুক তো একটা সত্যি সুন্দর একটা প্ল্যাটফর্ম, কিন্তু সাম্প্রতিককালে কিছু মিসইউজও হচ্ছে। আমি ওইদিকে যেতে চাই না। ওইগুলো না হলে খুব ভালো হতো, কারণ প্রত্যেক ঘরেই ছেলে মেয়ে বাচ্চা এগুলো আছে। তো ফেসবুকে ঢুকলে কিছু কিছু রিলস যেগুলো খুব আমার দৃষ্টিকটু হয়, তো ওইগুলো থেকে আমি সরে এসে যদি শুধু কবিতার ক্ষেত্রে বলি, তা আমার মনে হয় শুধুমাত্র কবিতা বা সাহিত্য চর্চার দিকে ফেসবুকটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। কারণ আমি ওই থেকেই ইন্সপায়ার্ড হয়েছি, ফেসবুক থেকেই। বন্ধুরাই আমাকে সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য, যে তুই এবার চেষ্টা কর বই বের করার। ওইখান থেকেই আমি অনুপ্রেরণা লাভ করেছি। কেউ কেউ বলেন বাংলা ভাষা অনেকটা কোণঠাসা হয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের দৌড়াতে। এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই প্রায়োরিটি আছে। এবং ইংলিশকে আমরা অস্বীকারও করতে পারি না। মানে বিভিন্ন সরকারি কাজে বা যে কোনো দপ্তরে গেলে ইংলিশ কিন্তু বাধ্যতামূলক। এবং ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা দ্বিতীয় পজিশনে থাকছে আমাদের হিন্দি ভাষা, যেটা রাষ্ট্রীয় ভাষা বলা হয়। কিন্তু বাংলাকে আমরা যে অবহেলা করবো এটা হতেই পারে না। এটা আমাদের মাতৃভাষা। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি বা আমাকে কেউ হয়তো কিছু লোক চিনছে, এটা কিন্তু মাতৃভাষার মাধ্যমেই। আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না ইংলিশে কোনো একটা কাব্য বা ইংলিশে একটা কিছু বড় কিছু লেখা, সেটা সম্ভব না। হয়তো চলনসই ইংরেজি আমি পেরে যাব, বা হিন্দিটা হয়তো রাস্তাঘাটে চলার মতন পারবো, কিন্তু সেটা নিয়ে যে সাহিত্য চর্চা সেটা আমার পক্ষে সম্ভবপর না। সেটা আমার মাতৃভাষা দিয়েই সম্ভব। যদি বলতে চাই, মহান মাইকেল মধুসূদন দত্তরই কথা বলা হয়, তো উনি তো অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো বাংলার পাশাপাশি ইংলিশেও অনেক কিছু লিখেছেন। তো তিনি যদি নিজেই বলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাহলে তো আমরা তো অনেক ছোট ওনার কাছে। এবং আমার মনে হয় বাংলা ভাষাই যথেষ্ট।
নিজেকে বহিঃপ্রকাশ করার জন্য। নতুন একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার অভিমত কী? সামাজিক দায়বদ্ধতা লেখক এড়িয়ে যেতে পারে না, এটা সত্যি একটা দারুণ প্রশ্ন। ব্যাপারটা হলো, দেখুন, আমরা তো আন্দোলন বা বিভিন্ন রকম যেগুলো রাজনৈতিক দলগুলো করে থাকে সেই সমস্তগুলো আমরা অ্যাক্টিভিটি দেখাতে পারি না। তো আমাদের কাছে একটাই পুঁজি, একটা পেন আর কিছু কাগজপত্র। তো আমরা ওই পেন কাগজপত্র দিয়ে যদি কিছু একটা উন্নত মানের লিখতে পারি, যাতে সমাজ বা অন্যান্য আমাদের নতুন প্রজন্ম তারা ওখান থেকেই শিক্ষা লাভ করবে যে না, আমাদের এইটা করা উচিত, এই লেখকের লেখা থেকে আমরা এটা শিখতে পেরেছি, তাহলে আর নতুন একটা রাস্তার দিকে যেন তারা যেতে পারে, ভ্রান্ত রাস্তাগুলো যেন তারা এড়িয়ে চলতে পারে। এই জন্য লেখকদের সত্যি দায়বদ্ধতা সমাজে আছে আমার মনে হয়। নতুন প্রজন্মের মধ্যে কি বই পড়ার প্রবণতা একটু কমে আসছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় কমে গিয়েছে। কারণ আগে যখন রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র মহান লেখকদের যখন লেখা প্রকাশিত হতো, তখন কিন্তু বিকল্প কিছু ছিল না। তো তারা সব সময় মানে সাধারণ লোক বা যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে চাইতো, তারা শুধু বইটাই একমাত্র অবলম্বন পেত। কিন্তু বর্তমানে কি হচ্ছে, যে টেকনোলজি বেরিয়েছে, নানান রকম অ্যান্ড্রয়েড বা নানান রকম যে সব ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, সেগুলো থেকে পাবলিক কিন্তু এখন ইচ্ছে করলে অ্যান্ড্রয়েড ফোনে রবীন্দ্রনাথের সমস্ত বই পড়ে নিতে পারবে, বই কেনার দরকার হয় না। তো এটা একটা ক্ষতিগ্রস্ত দিক। বই, যেটা বইয়ের বাজার বলা হয়, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে। একজন লেখকের রাজনৈতিক সচেতনতা কতটা প্রয়োজন? শুধু লেখক না, প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় রাজনৈতিক সচেতনতা থাকা প্রয়োজন আছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখবেন, একটা সংসারের মধ্যেও কিন্তু রাজনীতি যুক্ত হয়ে থাকে। ধরুন আপনারা 3 বা 4 ভাই বোন, তো দেখবেন আপনার বাবা মা হয়তো আপনার বড় ভাইটাকে বেশি প্রেফার করছে, ভালোবাসছে, তখন আপনার মধ্যে একটা রাগ বা প্রতিহিংসা মনে মনে একটু একটু থাকে। তো আপনার হয় দুরকম অপশান থাকতে পারে, হয় আপনি দাদাটার সঙ্গে রাগারাগি করে কিছু একটা বাজে কিছু করবেন, অথবা আপনি চেষ্টা করবেন নিজেকে ডেভেলপ করার, যে আমি কিভাবে ওই বড় ভাইটার চেয়ে বেটার কিছু করতে পারি, যাতে বাবা মা আমাকে ভালোবাসে। তো এটাও একটা কিন্তু ছোট ছোট রাজনীতির পার্ট। আমাদের স্কুলে বাচ্চাদেরকে যখন পড়ায়, তখন দেখি একটা ক্লাসরুমে 50-60টা ছেলে মেয়ে আছে, তো সেগুলোর মধ্যেও আমরা ছোট ছোট রাজনীতি দেখতে পাই। তো আমরা চেষ্টা করি সেই বাচ্চাগুলোকে সঠিক পথ দেখানো, প্রতিহিংসা মারামারি এইটা থেকে যেন বিরত থাকে, কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে যেন সমস্ত সমস্যার সমাধান করা যায়। তাহলে এইটাকেই আমি রাজনীতি বলেই মনে করি। এই লেখালেখি করতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনা বা কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে একটু ভাগ করে নেন। দেখুন, স্মরণীয় ঘটনা অনেকগুলোই আছে। তো আমার একটা এই মুহূর্তে মনে পড়ছে, আজকেও খুব বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি ভিজেছি প্রায় 1.5-2 ঘন্টা ধরে। এইরকমই একটা বর্ষণমুখর দিন ছিল। তখন 2005 সালে আমি পিটিটিআই ট্রেনিং করি, আমাদের যে কলেজ ছিল। তো ক্লাস চলছে, আমার কিন্তু খেয়ালই ছিল না যে ওটা ম্যাথের ক্লাস চলছিল, আমি একদমই খেয়াল করিনি। তো নিজের খেয়ালে একটা কাগজের টুকরো কি একটা লিখছিলাম। তো অঙ্ক স্যার খেয়াল করেছে, পিছনে এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে স্যার, কিন্তু আমি বুঝতেই পারিনি যে স্যার পেছনে আছে, এবং প্রায় 100 ছেলে মেয়ে আমার আশেপাশে সব ছিল ক্লাসরুমে, তারাও চুপচাপ হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি। মানে আমি এতটা ইনভলভ হয়ে গেছিলাম কবিতার মধ্যে। তো ওই কাগজের টুকরোটা যখন লেখা কমপ্লিট হয়ে গেল, ম্যাথ স্যার ওটা নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে, দিয়ে চলে গেল অফিসে। তো ছেলে মেয়েরা আমাকে রাগাচ্ছে, তুই ক্লাস বন্ধ করে দিয়ে ওই কী সব লিখছিলি, তোর পানিশমেন্ট হবে। কিছুক্ষণ পর ডেকে গেল একজন এসে, যে প্রিন্সিপাল স্যার ডাকছে। আমি গেলাম অফিসে, স্যার খুব ভালোই বাসলো এবং বললো, তুই কবে থেকে এটা লেখালেখি করিস? আমি বললাম, স্যার এগুলো আমি অনেক ছোট থেকে লেখালেখি করি, কিন্তু বই বা অন্য কিছুতে দিইনি এখনও পর্যন্ত। তো স্যার নিজের উদ্যোগে তার একটা ম্যাগাজিনে আমার ওই কবিতাটা কিন্তু প্রকাশ করেছিল। এটা আমার জীবনের বলতে পারেন একটা স্মরণীয় দিন, খুব ভালো লেগেছিল। একজন শিক্ষক হিসেবে একটি সুদৃঢ় মানবিক প্রজন্ম তৈরি করতে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমার মনে হয় একটা শিশু যখন জন্মায়, তো তার বাবা মা বা পারিপার্শ্বিক যে সমস্ত কাকা জেঠু বা কাকিমা আরও যারা থাকে সংসারে, যদিও এখন একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট ছোট হয়ে গেছে, অন্ততপক্ষে বাবা মাটা সবার থাকে।
তো আমার মনে হয় শিশুটার বিকাশে, তার মানসিক শারীরিক বিকাশে বাবা মার গুরুত্ব অপরিসীম। তারাই প্রথম 5 বছর, যেটা 5+ আমরা এখন অ্যাডমিশন নিই, তো প্রথম 5 বছর তারাই শিক্ষা দীক্ষা এবং মৌলিক যে ধারণা অ আ ক খ একে চন্দ্র এই সমস্তগুলো কিন্তু তারাই শিখিয়ে স্কুলে পাঠায়। তার পরবর্তী দায় দায়িত্বটা বর্তায় আমাদের মতন প্রাথমিক শিক্ষকদের। তো আমরা চেষ্টা করি বাচ্চাগুলোকে পড়ার জিনিসগুলো তো পড়াতেই হবে, কিন্তু তার পাশাপাশি যে মানবিক বোধ, মূল্যবোধ সেগুলো বা সামাজিক বোধ সেগুলো অল্প অল্প করে ধাপে ধাপে শেখানোর চেষ্টাটা করি। এবার কোনো একটা শিশু ধরুন 5+ বছরে ভর্তি হয়ে গেল শিশু শ্রেণী, যেটাকে আমরা পিপি বলি, তো তাকে একসাথে সব কিছু শেখানো সম্ভব না। ধাপে ধাপে ক্লাস 5 পর্যন্ত তাদেরকে যতটুকু পারা যায় তাদেরকে আমরা শেখানোর যথেষ্ট চেষ্টা করি।